আমি আর পলাশ যাচ্ছি মাথুরপুকুর গ্রামে আমাদের বন্ধু সৌমিত্রর বিয়েতে। রাত্রি 9টার শেষ দেবলপুর লোকালটা যখন আমাদের নামিয়ে দিয়ে চলে গেল স্টেশনের বাইরে ঘুটঘুটে অন্ধকারের সঙ্গে, তখন ঝোড়ো হাওয়া আর ঝিরঝিরে বৃষ্টি। সঙ্গে থাকা ছাতা নিয়ে কোনো মতে হাঁটতে লাগলাম আমরা। বৃষ্টি ভেজা প্ল্যাটফর্মে আমাদের সঙ্গী বলতে তখন কেবল মেঘের গুরুগর্জন আর আকাশ চেরা বিদ্যুতের ঝলকানি। সেই দুর্যোগ মাথায় নিয়েই লম্বা মেঠো প্ল্যাটফর্মে প্রায় কাক ভেজা হয়ে চলেছি। স্টেশন লাগোয়া ঘন জঙ্গল আর বাঁশ বাগান তখন যেন রাক্ষসে হাঁ করে গিলে খেতে চাইছে আমাদের। জঙ্গলটা তখনও সম্পূর্ণ পার করতে পারিনি আমরা। হঠাৎ বিদ্যুতের ঝলকানিতে বাঁশঝাড়ের তলায় কি যেন অদ্ভুত একটা চোখে পড়ল আমাদের। কোনো চারপে জন্তু নাকি অন্য কিছু, অন্ধকারে কিছু বুঝে উঠতে পারলাম না আমরা। দ্রুত পায়ে পাশ কাটিয়ে চলে যেতেই কানে এলো খুনা স্বরে কারো কিছু বলবার আওয়াজ। নাছোড় সেই বৃষ্টির মধ্যেই পকেট থেকে মোবাইল বের করে সেই দিকে তাক করতেই ভয় হাড়হীন হয়ে আসে আমাদের। ভয়ঙ্কর চেহারার আধা মানুষ আধা জন্তুর একজন তার জ্বলন্ত লাল চোখ আর আতপোড়া কাঠির মতন আঙুল উঁচিয়ে বিশ্রী স্বরে বলতে থাকে, চাউলশিয়ার মাঠ পার করলেই মরবি তোরা, ঘাড় মটকে আস্ত গিলবে তোদেরও। লোকটার গলার স্বরে কি যেন একটা ছিল। আচমকা ভয়ে শিউরে উঠলাম আমরা। পাগুলো যেন আটকে গেল মাটির সঙ্গে। হঠাৎ করে বৃষ্টির তেজ আরো বেড়ে গেল। সম্বিত ফিরে পেয়ে মাথা বাঁচাতে তড়িঘড়ি গিয়ে দাঁড়ালাম একটা বট গাছের তলায়। মনে মনে আফসোস হচ্ছে কেন যে আসতে গেলাম এখানে। পলাশ একই সঙ্গে হতাশ ও বিরক্ত। নে, এবার কি করবি কর, তোর কথা শুনে আসাটাই আমার উচিত হয়নি। আমি পলাশের কথা শুনে কেবল একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লাম। এখন ভাবছি এত রাতে যাবই বা কি করে, আর থাকবই বা কোথায়। এসব ভাবতে ভাবতেই দেখলাম একটা খট খট শব্দ ক্রমশ দূর থেকে এগিয়ে আসছে আমাদেরই দিকে। ঘন অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছি না ঠিক মতো। শব্দটা ঠিক কিসের সেটা বোঝাও যাচ্ছে না। ভাবতে ভাবতে এই একটা গরুর গাড়ি এসে হাজির হলো আমাদের সামনে। সামনে বসা গাড়ির চালক আপাত মস্তক কালো চাদরে মুড়ি দিয়ে বসে আছে সে। গাড়িটার পাটার নিচ থেকে ঝুলছে একটা হ্যারিকেন। গাড়ির চালক আমাদের দেখে বলল, কোথায় যাবেন বাবুরা? মাথুরপুকুর গ্রামে। তুমি ওদিকে যাবে চাচা? আমাদের নিয়ে যাবে, পৌঁছে দেবে একটু? মাথুর পুকুর? তা চলেন, ওই দিকটা আমি তেমন একটা চিনি না। তবে ওই চাউলশিরার মাঠের কাছটায় আপনাদের নামিয়ে দিলে হবে। আমি পাশের রাস্তা ধরে এগোবো। আপনাদের যদি ওখানে নামালে চলে তো চলুন, বাকি মিনিট 10 পথ আপনারা না হয় পায়ে হেঁটে যাবেন। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। আমরা উঠে বসলাম সেই গরুর গাড়িতে। দুলতে দুলতে চলতে শুরু করলো গাড়ি। গাড়িটার চালক চুপ করে বসে আছে, কিন্তু কাহাতো চুপচাপ বসে থাকা যায়। একটু গলা খাকরে আমি আলাপ শুরু করলাম। তা চাচা, তুমি কি এই পথেই সওয়ারি নিয়ে আসা যাওয়া করো রোজ? না না কর্তা, আমি চাল ডালের বস্তা আড়তে পৌঁছে দিই কেবল। ওয়ারি বইতে আমাদের নিষেধ আছে। কেন কেন নিষেধ আছে তোমাদের? তা কি জানি কর্তা, বাপ ঠাকুরদার আমলের নিষেধ। রাত বিরেতে সোয়ারির ছদ্মবেশে কত কিছু যে ওট পেতে বসে থাকে
তার কি কোনো ঠিক আছে বলেন? তাহলে আমাদের নিলে যে? আপনাদের দেখে মনে হলো শহরের বাবু, এই বৃষ্টিবাসটার দিনে বিপদে পড়েছেন, ওখানে ফেলে রেখে এলে বিপদ আরো যদি বাড়ে, তাই আপনাদের নিলাম বলতে পারেন। গরুর গাড়ি চালকের কথা শুনে আমরা দুই বন্ধু দুজনের মুখ চাওয়াচাই করলাম। এই দেখেন বাবু, কথায় কথায় চাউল শিরার মাঠ চলে এসেছে, এখানে আপনারা নেমে যান, আমি এই পাশের রাস্তা ধরব। কিন্তু একটা কথা বলি বাবু, খবরদার মাঝখানে কোথাও দাঁড়াবেন না, সোজা মাথুলপুকুর গ্রামে গিয়ে উঠবেন, আর পিছন ফিরে দেখবেনও না। এখন তাহলে আমি আসি। এইটুকু বলেই সেই গরুর গাড়ির চালক চলে গেল, পিছনে আর না তাকিয়ে। আবার দাঁড়িয়ে পড়লি কেন নীলাদ্রি? চল চল, পা চালিয়ে চল। দাঁড়া, সৌমিত্রকে একবার ফোন করে দেখি, এখান থেকে যদি লাইন পাই তাহলে আমরা যে প্রায় পৌঁছে গেছি তা জানিয়ে দেব, আর সারপ্রাইজের কোনো দরকার নেই। কিরে নীলু, লাইন পেলি? উফ, কিছুতেই আর লাগছে না লাইনটা, এতবার করে করছি। দাঁড়া দাঁড়া, লিক হচ্ছে। হ্যালো হ্যালো সৌমিত্র, হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছিস সৌমিত্র? আমি নীলু, আমরা চাউলশিলার মাঠে, হ্যালো, আমরা চাউলশিলার মাঠে পৌঁছে গেছি রে। হ্যালো, কি বলছিস? হ্যালো 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 সৌমিত্র, শুনতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, যা, কেটে গেল ফোনটা। আরে স্যার, বাদ দে, আর ফোন করতে হবে না, চল পা চালিয়ে এইটুকু রাস্তা হেঁটেই চলে যাই, নয়তো আবার বৃষ্টি বাড়বে। সে তো ঠিক আছে, কিন্তু গলাটা বড্ড টানছে ভাই, একটু জল যদি ধারে কাছে কোথাও পেতাম। তোমরা জল খাবে? তোমরা এসো, ওই দেখো ওখানে, ওই যে ওখানে আমার ঘর। আমরা চমকে উঠে পিছনে ফিরে দেখি থুরথুরে একটা বুড়ি দাঁড়িয়ে রয়েছে আমাদের পেছনে। বয়সের ভাঁড়ে তার শরীরটা একেবারে কুঁজো, পরনের শাড়িখানা একদম মলিন, হাতে একটা ভাঙা গাছের ডাল নিয়ে কোনো মতে ভর দিয়ে দাঁড়িয়ে আছে সে। মাথার চুলগুলো ধবধবে সাদা, চট পাকানো, মুখে অজস্র বলিরেখার কাটাকুটি দাগ। ঘোলাটে চোখ তুলে সে কেবল তাকিয়ে আছে আমাদের দিকেই। যাবে বাবারা, চলো, এই তো আমার ঘর, এই তো, কি হলো, চলো চলো। আমরা জল তেষ্টায় তখন কাতর, আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ আমরা চললাম বুড়ির পিছন পেছন। ভাঙা চোরা একটা ঝুপড়ি, তার দাওয়ার সামনে কিসের যেন অজস্র পালক পড়ে রয়েছে। এসব এইসব কিসের পালক বুড়িমা? ও কিছু না, শালে হাঁস খেয়েছে হয়তো। তুবলানো একটা ঘটিতে করে বুড়ি আমাদের জল এনে দিল, সঙ্গের বাটিতে চারখানি বাতাসা। আমরা সে জল মুখে দিতে যাব, হঠাৎ বাইরে শুনি কিসের হইচই। উঁকি বেড়ে দেখলাম একদল গ্রামবাসী যেন লাঠি সোটা নিয়ে এগিয়ে আসছে বুড়ির ঘরের দিকেই। ওরা ওরা কারা বুড়িমা? কেন এগিয়ে আসছে এদিকে? কেউ না, তোমরা জলটা তাড়াতাড়ি খেয়ে ফেলো, দেরি করো না। আমার বেশ অবাক লাগলো, আমাদের জল খাওয়ানোর বুড়িটা তো তারা কিসের? ইশারায় পলাশকে বারণ করে জলের ঘটি নামিয়ে রাখলাম আমি। তৎক্ষণাৎ বুড়ির চোখে যেন স্পষ্ট রাগ দেখতে পেলাম। দেখতে দেখতে ওই গ্রামবাসীর দল কাছে এসে পড়ল। তাদের মধ্যে এ কি, এ যে বড়বেশী সৌমিত্র। আমাদের অবাক করে দিয়ে একদল গ্রামবাসী টেনে নিয়ে গেল আমাদের ওই ঝুপড়ি থেকে। আর দেখতে দেখতে ওই বুড়িটা তার কুঁজো শরীরটা সোজা করে উঠে দাঁড়ালো,
চোখ দিয়ে তার আগুন ঝরছে, ঠোঁটের পাশ দিয়ে বেরিয়ে এসেছে দুটো লম্বা লম্বা দাঁত। দুই চোখে আগুন দৃষ্টি, যেন হাতের নাগালে থাকা শিকার হাতছাড়া হয়ে গেছে তার। খোনা গলায় চিৎকার করে সে বলতে থাকে, বহুদিন পরে দুটো জ্যান্ত মানুষ বাঘে পেয়েছিলাম। ও তাজা টাটকা রক্ত, তাও তোরা ছিনিয়ে নিলি। ছাড়বো না, তোদের কাউকে আমি ছাড়বো না। অবাক ভয়ার্ত দৃষ্টিতে আমরা দেখলাম দুইজন বলিষ্ঠ চেহারার গুণীন এগিয়ে গেল তার দিকে। সৌমিত্র আর আমাদের থাকতে দিল না সেখানে, ওর সঙ্গে ওর শ্বশুর বাড়িতে নিয়ে এলো আমাদের। সেদিনের সমস্ত আচার অনুষ্ঠান সুসম্পন্ন হবার পর গ্রামের লোকেদের কাছে শুনলাম সেই পিশাচিনীর ইতিবৃত্ত। গ্রামের একধারে ঝুপড়ি বানিয়ে নানা রকম পিশাচ সাধনা করে লোকের ক্ষতি করত ওই বুড়ি। গ্রামের লোকেরা ওকে অনেকবার গ্রাম ছাড়া করে, কিন্তু ও বারবার ফিরে আসে। ওই চাউল শিরার মাঠের ধারে বসে থাকে শিকারের অপেক্ষায়। সেই রাতে আমার ফোন পেয়ে সৌমিত্র বিপদ বুঝে গ্রামের লোকজন নিয়ে রওনা দেয় সেই চাউল শিরার মাঠের দিকেই। ভাগ্যিস ওরা ঠিক সময়ে হাজির হয়েছিল, নইলে এতক্ষণে আমরা ওই ডাইনি বুড়ির কবলে পড়ে প্রাণ হারিয়ে ফেলতাম।